তো চলুন আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি 9 নম্বর থেকে শুরু করে। তো 9 নম্বর অঙ্কটা ছিল, এর আগের ভিডিওতে আমরা 8 পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। তো 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে ওইটা একটা মেন্টাল এবিলিটির মতো অঙ্ক। বলা হচ্ছে যে if a student multiplied a number by 3/5 instead of 5/3, what is the percentage error? তাহলে স্টুডেন্টকে বলা হয়েছে যে তুমি কি করো, 5/3 দ্বারা গুণ করো, কিন্তু সে সেটা না করে 3/5 দ্বারা গুণ করছে একটা সংখ্যাকে। এতে তার যে ভুল হলো সেই ভুলের শতকরা হার চাইছে। তাহলে আমরা ধরে নিলাম যে নাম্বারটা ছিল হচ্ছে এক্স। এখন স্টুডেন্টকে কী করতে বলা হয়েছে, তাকে বলা হয়েছিল তুমি কি করো, এই এক্সকে গুণ করো কত দিয়ে, এক্সকে গুণ করতে বলা হয়েছিল 5/3 দিয়ে তাকে গুণ করতে বলা হয়েছিল। আচ্ছা, তাহলে গুণ করলে এটা হইতো, অর্থাৎ সে যদি এই সংখ্যাটাকে যদি 5/3 দিয়ে গুণ করতো তাহলে এটা হইতো। কিন্তু সেটা না করে সে কী করলো, সে সংখ্যাটাকে গুণ করলো 3/5 দিয়ে, অর্থাৎ উল্টায় দিল আর কি ভগ্নাংশটা, এত দিয়ে সে গুণ করলো। তাহলে সে একটা সংখ্যাকে এত দিয়ে গুণ করলে যেই রেজাল্টটা আসতো, সংখ্যাটাকে এত দিয়ে গুণ করলে নিশ্চয়ই তার থেকে কম বেশি আসবে। তো কতটুকু কম বেশি আসলো, অর্থাৎ তার ভুলের পরিমাণটা কতটুকু হলো, অর্থাৎ সঠিক উত্তরটা এটা হইতো আর কি। অর্থাৎ সে যদি 5/3 দিয়ে একটা সংখ্যাকে গুণ করতো তাহলে যে ফলাফলটা আসতো সেটা সঠিক আনসার আসতো, কিন্তু সেই সঠিক আনসারটা আসলো না। এখন তার কারণ হচ্ছে সে এই কাজটা করে ফেলছে। এটা ছিল রাইট কাজ, অর্থাৎ তাকে করতে বলা হয়েছিল, কিন্তু সে রং করলো কি এটা, অর্থাৎ সে ভুল করলো এটা। তাহলে এখন এই যে দুইটার মধ্যে পার্থক্য সেটা কতটুকু, সেটা হচ্ছে, অর্থাৎ তার ভুলের পরিমাণের পার্থক্য কতটুকু, পার্থক্য হচ্ছে এর থেকে বিয়োগ করলে দেখবেন আসবে হচ্ছে 16x/15। এই হচ্ছে তার ভুলের পার্থক্য। অর্থাৎ সে যে ফলাফলটা পেত রাইট, অর্থাৎ সঠিকভাবে করলে, সেটা থেকে তার ভুল করা ফলাফলটার ডিফারেন্স হচ্ছে এত। এখন প্রশ্নটি চাইছে, যে প্রশ্নে বলছে যে তার যে পার্সেন্টেজ, যে ইরোর পার্সেন্টেজটা হলো, সে ইরোর যতটুকু ইরোর হলো তার পার্সেন্টেজ কত। তাহলে এখন আমরা জানি যে এটার পার্সেন্টেজ কীভাবে করবো, 16x/15 ডিভাইডেড বাই, তার রাইট কোনটা ছিল, রাইট ছিল হচ্ছে 5x/3। অর্থাৎ সে তার যে ভুলের, যে যতটুকু ভুল করলো সেটা উপরে, আর নিচে তার যেটা করার কথা ছিল, দ্যাট মিনস রাইট যেটা করার কথা ছিল, অর্থাৎ সঠিক যেটা করার কথা ছিল সেটা নিচে ইন্টু 100। এটা থেকে করলে দেখবেন আনসার আসবে হচ্ছে 64%। এই 64%ই হচ্ছে তার ইরোর পার্সেন্টেজ, অর্থাৎ তার ভুলের পার্সেন্টেজ। আর এক্ষেত্রে অনেকে হয়তো প্যাচ লাগাই দেন যে আমরা এটা হয়তো বের করলাম, বের করার পরে ভাগ করব কি দিয়ে, এটা দিয়ে এটা দিয়ে। সেক্ষেত্রে মনে রাখতে হবে অলওয়েজ ভাগটা করতে হয় এই ধরনের অঙ্কে যেটা করার কথা ছিল সেটা দিয়ে, অর্থাৎ সঠিক যেটা আপনাকে করতে বলছিল আপনি করেন নাই সেটা দিয়ে আপনি করতে, আপনি যেটা ভুল করলেন ওটা দিয়ে ভাগ করলে তো ভুলই আনসার আসবে। এই হলো 9 নম্বর। অঙ্ক নাম্বার 10 বলা হচ্ছে যে প্রতি কেজি ধান ও গমের মূল্য যথাক্রমে 20 টাকা ও 40 টাকা। প্রতি কেজি গমের মূল্য প্রথম দিনের মূল্যের চেয়ে 5% কমে গেল, আর প্রতি কেজি ধানের মূল্য প্রথম দিনের মূল্যের চেয়ে 10% বেড়ে গেল। এতে করে কতদিন পরে এবং কোন মূল্যে উভয়ের মূল্যটা সমান হবে। তাহলে এটাও একটা মেন্টাল এবিলিটির মতোই অঙ্ক অনেকটা। এক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা ধরে নিই যে ধরি এক্স দিন পর উভয়ের যে মূল্যটা, উভয়ের মূল্য সমান হবে। অর্থাৎ ধরে নিলাম যে এক্স দিন পর উভয়ের মূল্য সমান হবে। এখন দেখেন প্রশ্নে বলা হচ্ছিল যে গমের মূল্য দেওয়া আছে বর্তমানে 40 টাকা, আর ধানের মূল্য দেওয়া আছে বর্তমানে আপনার, প্রশ্ন দেওয়া আছে ধানের মূল্য সম্ভবত 20 টাকা দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন কি বলছে যে প্রথম দিনের গমের মূল্য পরের দিনের গমের মূল্য প্রথম দিনের থেকে 5% কমে গেল। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু প্রথম একদিনের মূল্যটা কমে, অর্থাৎ এখানে প্রশ্নটা খেয়াল করে দেখবেন বলা হয়েছে যে প্রতি কেজি গমের মূল্য প্রথম দিনের মূল্যের চেয়ে 5% কমে গেল। অর্থাৎ আজকে যদি 10 টাকা থাকতো তাহলে কালকে সেটা 10 টাকা থেকে 5% কমে যাবে এরকম। তাহলে একদিনের জন্য মূল্য কমে কত, একদিনের জন্য
গমের মূল্য কমে, আমি একটু বিস্তারিত লিখতেছি কারণ এটা অনেকে বোঝার সুবিধার্থে, কতটুকু কমে? 5% অফ 40 ইকুয়াল টু 2 টাকা, অর্থাৎ একদিনের জন্য মূল্যটা কমবে 2 টাকা। এখন এই যে এক্স দিন পরে যে মূল্যটা সমান হবে সেই এক্স দিনের জন্য কতটুকু কমবে, তাহলে এক্স দিনের জন্য গমের মূল্য কমে, একদিনের জন্য যদি 2 টাকা কমে তাহলে এক্স দিনের জন্য কমবে 2 গুণ এক্স, অর্থাৎ 2x টাকা। তাহলে এখন আমরা কি বলতে পারি যে এক্স দিন পর বা এক্স দিন পরে গমের মূল্য কত হবে? এটা তো কমার পরিমাণ, কিন্তু বর্তমানে যে মূল্যটা আছে 40 টাকা সেখান থেকে কমে গিয়ে 2x টাকা কমে গিয়ে এত টাকা হবে, অর্থাৎ এক্স দিন পরে গমের মূল্যটা হবে এত টাকা। এই ছিল আমাদের গমের কাহিনী। এখন যদি আমি এইভাবে ধানেরটা চিন্তা করি তাহলে এখন দেখেন, আবার দেখেন, একদিনের জন্য একদিনের জন্য ধানের মূল্য বাড়ে, কতটুকু বাড়ে? প্রশ্নে বলা হয়েছে ধানের মূল্য বাড়ে হচ্ছে 10% অফ 20 টাকা, অর্থাৎ যে মূল্যটা ছিল সেটা থেকে একদিনের জন্য ধানের মূল্যটা বাড়ে হচ্ছে এত টাকা, এটাও 2 টাকা। তাহলে এই যে বললাম এক্স দিন পরে মূল্য সমান হবে, তাহলে এক্স দিনের জন্য ধানের মূল্য বাড়বে কত? 2x টাকা। আচ্ছা, তাহলে এখন আমার এটার মতোই যদি আমি বলি এক্স দিন পরে ধানের মূল্য হবে কত হবে? বর্তমান মূল্য ছিল 20 টাকা, ধানের মূল্য 20 টাকা ছিল, সেখান থেকে কমে বাইরে কত হবে? প্লাস 2x, কারণ ধানের মূল্য তো আর কমবে না, এটা প্রশ্ন বলা সেটা বাড়ে। দ্যাট মিন্স এই হলো এক্স দিন পরে গমের মূল্য, এই হলো এক্স দিন পরে ধানের মূল্য। এখন প্রশ্নে বলা হয়েছিল যে আমরা ধরে নিয়েছিলাম যে এক্স দিন পরে উভয় মূল্য সমান হবে, দ্যাট মিন্স এক্স দিন পরে গমের যে মূল্যটা হয় এটা আর এক্স দিন পরে ধানের মূল্য হয় এটা, এই দুটো সমান। তাহলে আমরা কী বলতে পারি? প্রশ্নমতে এটি কিউ, প্রশ্নমতে 40 মাইনাস 20x ইকুয়াল টু 20 প্লাস 2x ইকুয়াল টু, এখান থেকে এক্সের মানটা দেখবেন বের করলে আসবে হচ্ছে x ইকুয়াল টু 5। তাহলে বলা যেতে পারে যে আমরা ধরেছিলাম এক্স দিন পরে মূল্য সমান হয়, তাহলে এই 5 দিন পর দুইটার মূল্য সমান হবে। তাহলে এখন মূল্য তো সমান হবে, কত হবে দেখি আমরা। তাহলে আমরা এখন বলতে পারি যে 5 দিন পরে অর্থাৎ 5 days পর ধান বা গম যেটাই বলেন, কারণ মূল্য তো সমানই হবে, দুইটার মূল্য সমানই হবে, অর্থাৎ আপনি এই 5-এর মানটা আপনি এখানে বসান আর এখানে বসান, মূল্য দেখবেন সমানই হবে। তাহলে 5 দিন পর ধান বা গমের মূল্য সমান হবে, কত সমান হবে? যে কোনো একটা মান বসায় দেন, 40 মাইনাস 2 গুণ 5 ইকুয়াল টু 30, এত টাকা। এখন যদি ট্রেস করতে চান যে অঙ্কটা হয়েছে কি না, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এক্সের মানটা এখানেও বসান, অর্থাৎ আপনি এখানে 20 প্লাস 2 গুণ 5, এটাও দেখেন এটাও 30ই হবে, 30 টাকাই হবে। অর্থাৎ আমরা যে বলছিলাম এক্স দিন পরে ধান এবং গমের মূল্যটা সমান হবে, অর্থাৎ আপনার ধানের মূল্যটা হবে, গমের মূল্য হবে এত টাকা, ধানের মূল্য এত টাকা। তো এত টাকা মানে কি? এত টাকা মানে হলো এখানে এক্সের মানটা বসাই দিলে দেখবেন আনসার আসবে 30 টাকা, অর্থাৎ এক্স দিন পর ধানের মূল্যও 30 টাকা হবে, গমের মূল্য 30 টাকা হবে। তাহলে আমাদের আনসার হবে দুইটা, একটা হবে 5 দিন, কারণ আমাদের দিন চাওয়া হয়েছিল প্রশ্নে যে কতদিন পরে মূল্য সমান হবে, 5 দিন, আর সেই মূল্যটা কত হবে? সেই মূল্যটা হবে 30 টাকা, অর্থাৎ ধান বা গম উভয়ের মূল্য 30 টাকা হবে, যে কোনো একটা মূল্য 30 টাকা হবে। এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 10। আমরা যাবো 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে the interest of 300 টাকা for 4 years and 500 টাকা for 5 years together 185 টাকা, তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? তাহলে এটা একদম ইজি অঙ্ক। বলছে যে আমরা ধরে নিলাম যে আমাদের রেটটা হচ্ছে ফর এক্সাম্পল R%, অর্থাৎ সুদের হার চাইছে, ধরে নিলাম R%। এখন বলছে কি যে R% অফ 300 টাকা অফ 4 বছর, এটার যা সুদ হয়, আর R% অফ 500 টাকা অফ 5 বছরে যে সুদ হয়, এই দুইটা সুদ একত্রে হয় হচ্ছে 185 টাকা, অর্থাৎ 185 টাকা। তার মানে কোনো 300 টাকার 4 বছরের R% হারে সুদ এবং 500 টাকার 5 বছরে R% হারে সুদ হচ্ছে 185 টাকা। তো এটার যদি আমরা ক্যালকুলেশন করি দেখবেন আমাদের আর হবে হচ্ছে সম্ভবত 5। দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের সুদের হার 5%।
অথবা আপনি যদি এটা ক্যালকুলেশন বড় হয়ে যায় মনে করেন, তাহলে আরেকভাবে করতে পারেন। সেটা হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক কী করতে পারি, যে টোটাল যে সুদটা হয়েছে 185, সেটার সাথে আমি 100 গুণ করবো, ডিভাইডেড বাই এই প্রথম যে মূলধন আর প্রথম তার সময় অর্থাৎ 300 গুণ 4, প্লাস দ্বিতীয় যে মূলধন আর দ্বিতীয় যে সময় অর্থাৎ 500 ইন্টু 5। এইভাবে যদি আপনি অঙ্কটা করেন তাও দেখবেন 5%ই আসবে, অর্থাৎ উত্তর 5ই আসবে। অর্থাৎ আমরা টোটাল সুদ গুণ 100 ডিভাইডেড বাই প্রথম মূলধন গুণ প্রথম সময় প্লাস সেকেন্ড মূলধন গুণ সেকেন্ড সময়। আপনি আগে বের করতে পারেন, যেহেতু প্লাস সমস্যা নেই, এই সূত্র দিয়েও সংক্ষেপে বের করতে পারেন, 5ই আসবে আনসার। 12 নম্বর অঙ্কে চলে যাব। 12 নম্বরে বলতেছে যে সরল সুদের হার কত হলে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে। তাহলে মূলধন তো আমি জানি না, ধরে নিলাম যে মূলধন হচ্ছে পি। এখন বলছে আমরা জানি যে মূলধন বা আপনার আসল বা মূলধন বা আসল প্লাস সুদ কত, PNR ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কী হয়, এটা গিয়ে আমার প্রশ্নে বলছে যে 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ আপনার যে আসলটা ছিল সেটা যত সুদ পাবে 8 বছরে যা সুদ হবে, এটা হচ্ছে 8 বছরের সুদ, এটা হচ্ছে 8 বছরের সুদ। এই 8 বছরের সুদের সাথে আপনার আসল যোগ করলে সেটা প্রশ্নে বলতেছে এই আসলটা হয়ে যাবে 3 গুণ, তাহলে 3P হবে। অর্থাৎ আপনার এই আসলটা 3 গুণ হয়ে গেল সুদ আসল, অর্থাৎ যদি আপনার এই আসলের সাথে এই সুদটা যুক্ত হয়। এখন প্রশ্ন হলো এই যে সুদটা হলো এটা কত বছরের সুদ, কোশ্চেনে দেওয়াই আছে, এটা হচ্ছে 8 বছরের সুদ। তাহলে আমি বলতে পারি P ইন্টু N এর মান হচ্ছে 8 ইন্টু R ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 3P। এখন দেখেন আপনার এই পিটার পাশে চলে কী হবে, P ইন্টু 8 ইন্টু R ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 2P, কারণ এই 3P থেকে P বাদ গেলে 2P হয়। এখন এখান থেকে আপনি ক্যালকুলেশন করে এই P কেটে দেন, তাহলে আর বের হবে হচ্ছে 25%, বা সুদের হার হচ্ছে 25%। এটা অনেকভাবেই করা যায়, এইভাবেই করলে সহজ হয়, আপনি চাইলে আরও অনেকভাবে করতে পারেন। আমাদের 12 নম্বর উত্তর হবে 25%, সুদের হার 25%। আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। আচ্ছা, 13 নম্বর অঙ্কে ছিল, 13 নম্বর অঙ্কে বলতেছিল যে রাজু এবং মঞ্জু একই ব্যাংক থেকে 10% হারে আলাদা আলাদা ঋণ নেয়। খেয়াল করেন, আলাদা আলাদা ঋণ নেয়। দ্যাট মিনস রাজু 10% হারে ধরলাম ঋণ নেয় হচ্ছে X টাকা, আর মঞ্জু সেও 10% হারে ঋণ নেয় হচ্ছে Y টাকা। কারণ এখানে আবার X ধরতে পারবেন না, কারণ প্রশ্নে বলা হচ্ছে আলাদা আলাদা ঋণ নেয়। তাহলে এখন প্রশ্নে বলা হচ্ছে যে এরা কি করে, রাজু 2 বছর পরে 2 ইয়ার্স পরে যত টাকা সুদ আসল সে তার হয়, মঞ্জুর 3 বছর পরে তত টাকায় সুদ আসল হয়। দ্যাট মিন্স রাজুর X টাকার 10% হারে 2 বছরের সুদ আসল যা, মঞ্জুর Y টাকার 10% হারে 3 বছরের সুদ আসল তা। তাহলে এখন আমরা কী বলতে পারি, রাজুর ক্ষেত্রে কী বলতে, রাজুর ক্ষেত্রে সুদ আসল কত, রাজুর সুদ কত, রাজুর সুদ হচ্ছে X ইন্টু 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে রাজুর 2 বছরের সুদ, তার সাথে যদি আসল যোগ হয় তাহলে আসল হচ্ছে X টাকা প্লাস X। এটা হচ্ছে রাজুর 2 বছরের সুদ প্লাস আসল মানে সুদ আসল। একইভাবে মঞ্জুর সুদ আসলটা কত, মঞ্জুর সুদ হবে Y ইন্টু 3, কারণ তার বছর হচ্ছে 3 বছর পরে হয়, ইন্টু হার সেম 10% ডিভাইডেড বাই 100 প্লাস তার আসল হচ্ছে Y টাকা Y। তাহলে এটা হচ্ছে মঞ্জুর সুদ আসল। এখন আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে এইটা আর এটা সমান, তাহলে কী করতে পারি আমরা, 2 ইন্টু X ইন্টু 10 ডিভাইডেড বাই 100 প্লাস X ইকুয়াল টু এটা 3 ইন্টু Y ইন্টু 10 ডিভাইডেড বাই 100 প্লাস Y। অর্থাৎ এদের দুইজনের এই প্রথম জনের 2 বছরের যে সুদ আসল হয় এটা হলো রাজুর, এটা হলো মঞ্জুর। অর্থাৎ রাজুর 2 বছরের যে সুদ আসল হয় আর মঞ্জুর 3 বছরের যে সুদ আসল হয় সেটা সমান। তাহলে এখন আমরা এটা বলতে পারি, এখান থেকে ক্যালকুলেশন করে আপনি বের করে আনবেন যে X ডিভাইডেড বাই Y হবে 13 ডিভাইডেড বাই 12। এখন বলতে পারি অতএব X অনুপাত Y ইকুয়াল টু 13 অনুপাত 12। এখন X কী ছিল, X ছিল হচ্ছে রাজুর ঋণের টাকা, বা রাজু কত টাকা ঋণে সেটা। Y কী ছিল, Y ছিল হচ্ছে মঞ্জুর ঋণের পরিমাণ। কিন্তু কোশ্চেনে কিন্তু চাওয়া হয়েছে, প্রশ্ন দেখেন খেয়াল করে, শেষে বলা হয়েছে যে মঞ্জু অ্যান্ড রাজুর ঋণের অনুপাত কত। তার মানে কোশ্চেনে কিন্তু রাজু মঞ্জু বলা নেই, প্রশ্ন চাওয়া হয়েছে মঞ্জু এবং রাজু। তাহলে মঞ্জু কত, যেহেতু মঞ্জু
ধরছিলাম ওয়াই, তাহলে ওয়াইটা এটা উল্টা যাবে, অর্থাৎ ওয়াই অনুপাত এক্স ইকুয়াল টু 12:13, অর্থাৎ এইটা আমাদের বের হবে, কিন্তু উত্তর কিন্তু এটা না। বিকজ আমাদের কোশ্চেনে মঞ্জু আগে ছিল, রাজু পরে ছিল। প্রশ্নে বলা হয়েছে মঞ্জু এবং রাজুর ঋণের অনুপাত কত। তাহলে মঞ্জু ঋণ যদি ওয়াই টাকা হয় তাহলে সেটা হবে 12কে ধরবে গিয়ে, আর রাজুর ঋণের অনুপাত যদি এক্স টাকা হয় তাহলে সেটা গিয়ে 13কে ধরবে, অর্থাৎ উত্তর হবে 12:13। এই ধরনের প্রশ্নে আমি সবসময় বলবো আপনি শেষে খেয়াল করবেন যে কি বলা হয়েছে। দেখেন প্রশ্নে কিন্তু শুরু করছে রাজু দিয়া, পরে আসছে মঞ্জু, কিন্তু উত্তরে চাওয়া হয়েছে আগে মঞ্জু পরে রাজু। সো এই জিনিসটুকু যদি না ধরতে পারেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে উত্তর হবে আমাদের কত এই অঙ্কের, 13 নম্বর অঙ্কের 12:13। কিন্তু সাধারণত যদি বলা হয়তো, প্রশ্ন যদি এইভাবে না বলতো যে মঞ্জু এবং রাজু ঋণের অনুপাত কত, না বলে যদি বলতো তাদের, খেয়াল করেন, যদি বলতো যে তাদের ঋণের অনুপাত কত, এটা যদি বলতো, তখন কিন্তু আপনি তাদের বলতে আপনি আগে ধরতেন রাজুকে, পরে আসবে মঞ্জুকে, কারণ কোশ্চেনে আগে রাজু আছে পরে মঞ্জু আছে। কিন্তু তাদের না বলে প্রশ্ন এখন কি বলছে, প্রশ্নে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে মঞ্জু এবং রাজু ঋণের অনুপাত কত। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে প্রশ্নে কি চাইছে। যদি প্রশ্নে বলতো এইভাবে, যদি প্রশ্নটা আসতো যে রাজুর 10% হারে এক্স টাকা ঋণ নেয়, মঞ্জু নেয় 10% হারে ওয়াই টাকা ঋণ নেয়, শেষে বলা হয়েছে তাদের ঋণের অনুপাত কত, তখন আপনি তাদের বলতে আপনি আগে ধরবেন রাজুকে, পরে ধরবেন মঞ্জু, কারণ কোশ্চেনে আগে রাজু পরে মঞ্জু আছে। কিন্তু তাদের বলা নেই, এখন বলছে প্রশ্নে বলা হয়েছে মঞ্জু এবং রাজুর ঋণের অনুপাত কত। চলে যাব 14 নম্বর অঙ্কে। 14 নম্বরে বলা হচ্ছে simple interest on sum will be 600 টাকা after 10 years. If P is tripled after 5 years, what will be total interest at the end of the 10th year? তাহলে খেয়াল করেন প্রশ্নে বলা হচ্ছে যে 10 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 600 টাকা। তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? নিশ্চয়ই 300 টাকা। এমনি বোঝা যায়, কারণ 10 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 600 টাকা হয় তাহলে তার অর্ধেক 5 বছরের সিম্পল ইন্টারেস্ট 300 টাকা হবে। এখন দেখেন, তাহলে এই আমরা ধরতে পারি যে প্রথম 5 বছরের সিম্পল ইন্টারেস্ট 300 টাকা, তাহলে ফার্স্ট 5 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট 300 টাকা। আচ্ছা, এখন দেখেন প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে প্রথম 5 বছর পর, মানে 5 বছর পরে মূলধন মানে প্রিন্সিপালটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমরা জানি যে সুদ আসলের অঙ্কের ক্ষেত্রে যে প্রিন্সিপাল যদি 3 গুণ হয়, অর্থাৎ প্রিন্সিপাল যদি 3 গুণ হয়, প্রশ্ন এটাই বলছে যে 5 বছর পর প্রিন্সিপাল 3 গুণ হয়ে যায়, মানে ট্রিপলড হয়ে যায়। তাহলে আমরা জানি যে মূলধন যদি 3 গুণ হয় তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টও 3 গুণই হবে, অর্থাৎ মূলধন যত গুণ বাড়বে সিম্পল ইন্টারেস্ট তত গুণ বাড়বে। এটা সাধারণ মানে সূত্র এই সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা বলতে পারি যে 5 বছর পরে যদি প্রিন্সিপালটা 3 গুণ হয় তাহলে আমাদের যে 300 টাকাতে সুদ হয়েছিল প্রথম 5 বছর পরে, সেই 300 টাকার সুদটাও বেড়ে 900 টাকা হয়ে যাবে, অর্থাৎ 300 গুণ 3, অর্থাৎ প্রিন্সিপাল 3 গুণ, অর্থাৎ প্রিন্সিপাল 3 গুণ হলো, তাহলে আমাদের যে সুদটা হয়েছিল সেটাও 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 900 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রথম 5 বছরের সিম্পল ইন্টারেস্ট 300 টাকা, আর পরের 5 বছরের সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের সাথে সমহারে বৃদ্ধি পেয়ে হবে 900 টাকা। তাহলে টোটাল দাঁড়াবে গিয়ে আমাদের ইন্টারেস্ট 300 প্লাস 900 ইকুয়াল টু 1200 টাকা। এইটা হচ্ছে আমাদের 1200 টাকা হচ্ছে আমাদের আনসার। এটাও একটা মানে ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল কোশ্চেন, এগুলো আসলে অঙ্ক করতে হয় না, এমনি বুঝলেই দেখলেই পারা যায়। তাহলে আমি আবার বলি, প্রশ্নে বলা হয়েছিল যে 10 বছরের সিম্পল ইন্টারেস্ট 600 টাকা, সেখান থেকে আমরা বের করে নিলাম যে 10 বছরের 600 টাকা হলে 5 বছরের 300 টাকা। তাহলে 5 বছর পর্যন্ত প্রথম 5 বছরে আমরা সুদ পাই 300 টাকা, কিন্তু পরের 5 বছরে এই সুদটা 300 টাকা থাকবে না, কেননা পরের 5 বছরে প্রিন্সিপালটা 3 গুণ হয়ে যাবে। তাই পরের 5 বছরের এই সিম্পল ইন্টারেস্টটাও 300 টাকা সিম্পল ইন্টারেস্টটাও কী হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। তাহলে 3 গুণে কত হবে, 900 টাকা হবে। তাহলে প্রথম 5 বছরের সিম্পল ইন্টারেস্ট 300 টাকা, আর পরের 5 বছরের সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের সাথে 3 গুণ হারে বৃদ্ধি পেয়ে 900 টাকা হবে। তাহলে টোটাল হবে কত, 300 প্লাস 900 1200। আমরা চলে যাবো লাস্ট অঙ্কটাতে, 15 নাম্বার। 15 নাম্বার বলা হচ্ছিল, এটাও একদম সহজ একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে যে হাউ মাচ ইন্টারেস্ট উইল বি টাকা 1000 আর্ন, কত টাকা সুদ আর্ন হবে ইন 1 ইয়ার প্রতি বছরে অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট অফ 20%, 20% হারে, ইফ ইন্টারেস্ট রেট ইজ কম্পাউন্ডেড এভরি হাফ ইয়ার, অর্থাৎ অর্ধবার্ষিকীতে আপনার 20% হারে, প্রতি বছরে 20% হারে
1000 টাকার সুদ কত টাকা হবে? একদম সহজ অঙ্ক। এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে যে আহ, এক বছরের জন্য অর্থাৎ 1 ইয়ারের জন্য আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 20%। দ্যাট মিনস 1 ইয়ার মানে কি? 1 ইয়ার মানে হচ্ছে 12 মাস। তাহলে আমরা বলতে পারি যে 12 মাসের জন্য ইন্টারেস্ট হচ্ছে 20%। তাহলে 6 মাসের জন্য তার অর্ধেক 10%। একদম বেসিকলি চিন্তা করতে যে 12 মাসের জন্য যদি আমার 20% হয় তাহলে তার অর্ধেকের জন্য 10% হবে। তাহলে এখন দেখেন আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই যে প্রিন্সিপাল দেওয়া আছে আমাদের 1000 টাকা, সেই 1000 টাকার উপর 1 প্লাস 10 ডিভাইডেড বাই 100 মানে যে 10%টা, এই 10%টা এইটা কতবার রাউন্ড করবে, কতবার এটা খাটবে? 2বার খাটবে। কারণ আমরা জানি যে 12 মাস 2 ভাগে বিভক্ত, 6 মাস 6 মাস। তাহলে আমাদের এই 6 মাসের ইন্টারেস্ট রেটটা যদি 10% হয় তাহলে 10% দিলাম। 10% মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100। আর কতবার এটা মানে খাটবে? 2টা টার্মে খাটবে। প্রথম 6 মাসে খাটবে 10%, পরের 6 মাসেও খাটবে 10%। দ্যাট মিনস 2টা 10% খাটার কারণে আমরা এই এন এর মানটা ধরলাম 2। তাহলে এখন আমরা এখান থেকে যদি অঙ্কটা বের করি, এখানে আসবে হচ্ছে 1210 টাকা। এটা হচ্ছে সুদ আসল, টোটাল সুদ আসল। কিন্তু আমাদের চাওয়া হয়েছে ইন্টারেস্ট, শুধু সুদ চাইছে। তাহলে আমাদের এই 1210 টাকা থেকে আমরা যদি 1000 টাকা আমাদের প্রিন্সিপাল বিয়োগ করে দিই তাহলে উত্তর আসবে 210 টাকা। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে 210। এটা একদম সহজ একটা অঙ্ক ছিল। এটা অন্যভাবে করা যায়, বাট এইভাবেই সহজ হয়। তাহলে এই ছিল আমাদের অঙ্কের 15টা অঙ্ক। আরেকটা অঙ্ক ছিল সম্ভবত সায়েন্স থেকে, তো দেখি সায়েন্সের অঙ্কটাও করে দিই, চলেন। সায়েন্সের অঙ্কটা শব্দ থেকে ছিল। সেটা বলা হচ্ছিল যে একটি নদীর তীরে দাঁড়িয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নদীর তীরে দাঁড়িয়ে হাততালি দেওয়া হলো এবং 1.25 সেকেন্ড পরে, মানে 1.25 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেল। তার নদীর প্রশস্ততা কত? এগুলো যারা সায়েন্সের বেসিক বুঝে বুঝে পড়েন তারা পারবেন, অথবা অন্য যারা আছেন তারা হয়তো চেষ্টা করলে মিলাতেও পারেন যদি বেগের সূত্র দিয়ে করেন। তাহলে এখন দেখেন এখানে কী কী দেওয়া আছে। আমাদের টাইম দেওয়া আছে কত? 1.25 সেকেন্ড, এটা সময় দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের যদি সময় দেওয়া থাকে 1.25 সেকেন্ড, তাহলে এখন আমাদের বেগ বের করতে হবে, অর্থাৎ টোটাল যে বেগ সেটা বের করতে হবে। টোটাল বেগ মানে হচ্ছে আমরা জানি যে স্বাভাবিক তাপমাত্রায়, মানে একেবারে যদি 0 ডিগ্রি তাপমাত্রা থাকে তাহলে সেই তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এটার সাথে যোগ হবে কত? আমাদের প্রশ্নে বলা ছিল যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুতে। দ্যাট মিনস আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। এটা আমরা অনেকে জানি, এই সূত্রটা পারতে হবে। এগুলো না পারলে আসলে ভালো মার্কস ক্যারি করতে পারবেন না রিটেনেও কিংবা পিলিতেও দেখবেন বিজ্ঞান থেকে 2-1টা ম্যাথ টাইপের অঙ্ক আসে বা ম্যাথ টাইপের প্রশ্ন আসে, আর রিটেনও তো আসবেই। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বায়ুতে বৃদ্ধি পায় হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া ছিল, সেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে শব্দের বেগ বৃদ্ধি পাবে হচ্ছে 0.6 গুণ 30। ব্যাপারটা এরকম যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। অতএব প্রশ্ন অনুযায়ী প্রশ্ন দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এত। তাহলে এটা আমাদের এক্সট্রা বেগ। সাধারণ অবস্থায় এটা বেগ থাকবেই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বেগ থাকবে। তার সাথে আমার এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যুক্ত হবে কত? 0.6 ইন্টু 30। তাহলে খেয়াল করেন এইটা হলো আমাদের টোটাল বেগ, অর্থাৎ সাধারণ অবস্থায় বায়ুতে শব্দের বেগ এত, আর আমাদের কোশ্চেনে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া ছিল সেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে এত। টোটাল বেগ কত? টোটাল বেগ এখানে যোগ বেগ করলে হবে 350 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের বেগ। তাহলে আমরা সময় আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, বেগ আমরা বের করলাম। আর এখন আমাদের চাওয়া হয়েছে প্রশস্ততা। দ্যাট মিনস আমরা জানি যে এরকম শব্দের প্রতিধ্বনির ক্ষেত্রে বা আপনার শব্দের প্রতিধ্বনি বের করা অথবা বেগ বের করার ক্ষেত্রে আমাদের সূত্র কি? 2D = V গুণ T, অর্থাৎ টোটাল দূরত্ব বা টোটাল প্রশস্ততা যাই বলেন না কেন, বেগ গুণ সময়ের গুণের সমষ্টি সমান। তাহলে আমরা এখন বলতে পারি যে D = V গুণ T ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা আমাদের D আমাদের প্রশস্ততা
এখন এখান থেকে আমাদের বেগ কত, বেগ হচ্ছে 350 টোটাল, ইন্টু সময় কত, সময় হচ্ছে আমাদের 1.25 সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আসবে 218.75 মিটার। এটাই হবে আমাদের এই পুকুরের প্রশস্ততা, 218.75 মিটার। এই অঙ্কটা পারার জন্য আপনাদের কী কী জিনিস পারতে হবে, কী কী জিনিস মনে শিখতে হবে, সেটা হচ্ছে যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। তাইলে আমাদের কোশ্চেন অনুযায়ী, অর্থাৎ প্রশ্ন দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া ছিল, সেখানে আমাদের শব্দের বেগ হবে 0.6 গুণ 30, এত মিটার পার সেকেন্ড। এই জিনিসটা পারতে হবে। 2 নাম্বার পারতে হবে কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে সূত্র অনুযায়ী আমাদের দৈর্ঘ্য বের করতে গেলে বা প্রশস্ততা বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে 2D ইকুয়াল টু VT বা D ইকুয়াল টু V গুণ T ডিভাইডেড বাই 2। এই দুইটা সূত্র বা এই দুটো জিনিস মনে রাখলেই আপনারা এই ধরনের অঙ্ক পারবেন। অর্থাৎ আপনি প্রথমে বের করে ফেলবেন টোটাল বেগটা কত, আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে স্বাভাবিক অবস্থাতেই বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। একদম 0 ডিগ্রি, এখানে যদি বলি যে 0 ডিগ্রি আপনার তাপমাত্রায়, 0 ডিগ্রি তাপমাত্রাতেও শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এরপরে যদি বাড়তে থাকে, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি করে বাড়তে থাকে, তাহলে আপনার কতটুকু বাড়বে, 30 ডিগ্রির জন্য এতটুকু বাড়বে। তাহলে এই জিনিসগুলো যদি ক্যালকুলেশন করে মাথায় রাখতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে এই ধরনের অঙ্কগুলো পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এইগুলা শব্দ যখন পড়বেন বা আলো থেকে দেখবেন যে একটা অঙ্ক টাইপের প্রশ্ন আসে, এবং আমি যতটুকু জানি যে 40তম BCSেও যে প্রিলিমিনারিতে আলো থেকে একটা অঙ্ক টাইপের মানে প্রশ্ন ছিল, ম্যাথমেটিক্যাল প্রশ্ন ছিল। তো 1-2টা করে থাকি, 1 বা 2টা প্রশ্ন দেখবেন যে ম্যাথ টাইপের থাকবে, সায়েন্স থেকে, আপনার শব্দ থেকে বা আলো থেকে বা অন্য কোনো জায়গা থেকে। তো ম্যাক্সিমামই আপনার শব্দ, সাউন্ড বা লাইট থেকে দেখবেন অঙ্ক টাইপের প্রশ্নগুলো থাকে। এমন 2টা জিনিস ভালো করে পড়ে ফেলেন। একটা হচ্ছে যে ওই শব্দের প্রতিধ্বনি টাইপের, যেটা প্রতিধ্বনি, এটা শব্দ থেকে প্রতিধ্বনির যে অঙ্কগুলো আছে, যে প্রতিধ্বনি কীভাবে হয়, তখন আপনারা কীভাবে বের করবেন, অর্থাৎ যে বেগ, সময়, এগুলো, এই টাইপের অঙ্কগুলো করে ফেলেন। জাস্ট আপনার বাসায় যদি আপনি সময় দেন, আপনার আধা ঘন্টা লাগবে না এটা পারতে, একদম ইজি। অর্থাৎ প্রতিধ্বনি টাইপের অঙ্কগুলো করেন শব্দ থেকে। আর আলো থেকে, লাইট থেকে আপনারা ওই যে দেখবেন যে লাইটের পাওয়ার বা আপনার ভোল্টেজ, হ্যাঁ, কত থাকতে পারে, বা কী বলে আপনাকে, ওই যে লাইটের সক্ষমতা কত, পাওয়ার কত, এরকম কিছু অঙ্ক থাকে, যেটা 40তম BCS একটা আসছিল, 14 BCS। সো এই 2টা অঙ্ক, অর্থাৎ সব আলো থেকে ওই আপনার ভোল্টেজ, পাওয়ার, এই টাইপের অঙ্কগুলো। আর আমি একটা অঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে, যদি আপনারা ডিস্টার্ব না হন। সম্ভবত আমার কাছে একটা অঙ্ক আছে, যে ধরনের অঙ্কগুলো আপনারা করতে পারেন আর কি। আমি আমার সায়েন্সের খাতা থেকে একটা অঙ্ক দেখাচ্ছি। খুঁজেই পাচ্ছি না, যাই হোক, সম্ভবত পাওয়া গেছে। এই যে দেখেন, এই ধরনের অঙ্কগুলো আপনারা যদি করতে পারেন, তাহলে এগুলো পরীক্ষায় কমন পাবেন। যেমন দেখেন, এখানে বলছে একটি বাল্ব 220 ভোল্টে ও আপনার 16 জুল লেখা থাকার পর বলছে যে বাল্বটি রোধ কত। তাহলে এই ধরনের অঙ্ক আপনারা জানেন যে রোধ ইকুয়াল টু বিভব স্কয়ার ডিভাইডেড বাই ক্ষমতা, এগুলো আমরা অনেকে সায়েন্স স্টুডেন্ট অ্যাভেলেবল পারি। তো এটা এইভাবে বের করে ফেলতে পারেন। আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি, যেমন এই ধরনের অঙ্কগুলো আসে পরীক্ষায়। সম্ভবত 40তম BCSে এরকম একটা অঙ্ক আসছিল, যেমন এই যে 200 ওয়াটের 4টি বাল্ব 5 ঘন্টা জ্বললে ইলেকট্রিক মিটারে কত ইউনিট বিল উঠবে। তাহলে এই যে অঙ্কগুলো কীভাবে করতে হয়, কীভাবে পারতে হয়, এই ধরনের অঙ্কগুলো যদি আপনারা করে ফেলেন, 4-5টা অঙ্ক আছে এরকম, বা 2-3টা সূত্র আছে, এগুলো মনে রাখলেই তাহলে আপনি দেখবেন অঙ্কটা পারবেন, বা এই ধরনের একটা অঙ্ক থাকবে এবং পারবেন। এই যে দেখেন, আমি এখানে উত্তরগুলো বের করেছি। আবার এখানে বলছে যে একটি বাল্বের রোধ যদি 200 রোধ হয়, তাহলে বলছে ডিভাইসটি 1 ঘন্টা চললো। 1 ঘন্টা চললে যেখানে আপনার রোধ দেওয়া আছে, তাহলে আমাদের পাওয়ার চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি যে এই পাওয়ার ইকুয়াল টু রোধ স্কয়ার ডিভাইড বাই ভোল্ট স্কয়ার ডিভাইড বাই রোধ ইন্টু সময়। এইভাবে আপনারা এই যে অঙ্কগুলো কীভাবে বের করতে হয়, এরকম 4-5টা অঙ্ক আপনারা লাইট কিংবা সাউন্ড কিংবা ইলেকট্রনিক পার্ট থেকে করে ফেললে রিটেন এবং পিলিতে আপনারা একটা কোশ্চেন একদম কমন থাকবে, এটা নিশ্চিত। 2-3টা অঙ্ক করলে
তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ভালো থাকেন সবাই। আমি চেষ্টা করছি অঙ্কগুলো 15টা অঙ্ক, পাশাপাশি একটা সায়েন্সের অঙ্ক অর্থাৎ বিজ্ঞান থেকে একটা অঙ্ক, 16টা অঙ্ক করে দেওয়ার। বাসায় প্র্যাকটিস করেন, আশা করি সামনে আরও ভালো বুঝতে পারবেন। আর অন্যান্য পার্টের যে অঙ্কগুলো আর কি বলে আনসারগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। সবাই দয়া করে দেখে নিন। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।